মন্ত্রীর হুকুম নাকি মৃত্যুর হাত থেকে অনাথ শিশুকে বাঁচানো। অপারেশন টেবিলে এক ডাক্তারের কঠিন সিদ্ধান্তের গল্প। এসপির পিস্তল বনাম ডাক্তারের স্টেথোস্কোপ। এক ঝড়ের রাতে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। চাকরি যাওয়ার ভয়ে উপেক্ষা করে মন্ত্রীকে গেট লস্ট বললেন ডাক্তার। তারপর কি হলো সেই রাতে? এসপির পিস্তল টেবিলে আছড়ে পড়ল, মন্ত্রীর হুকুম ভেসে গেল বৃষ্টির জলে। কেবল কম্পমান হাতে স্ক্যালপেন ধরে দাঁড়িয়ে রইলেন একজন ডাক্তার। বললেন, আমাকে অ্যারেস্ট করুন, কিন্তু আগে এই মেয়েটিকে বাঁচাতে দিন। কি ঘটেছিল সেই কাল রাত্রিতে? জানলে আপনার গায়ে কাঁটা দেবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের আকাশ যেন আজ বহুদিনের জমানো এক পুঞ্জীভূত আক্রোশে ফেটে পড়েছে। গত ৭২ ঘণ্টা ধরে চলা অবিরাম মুষলধারে বর্ষণে উত্তরবঙ্গের এই প্রাচীন মফস্বল জেলা শহরটা প্রায় স্থবির, জলমগ্ন। তিস্তা নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই, আর তার সর্বগ্রাসী প্রভাব পড়েছে শহরের জনজীবনেও। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে বহু জায়গায়। শহরের অর্ধেক অংশ অন্ধকারে নিমজ্জিত, যেন কোনো এক আদিম অন্ধকারের চাদর মুড়িয়ে দিয়েছে সভ্যতাকে। কেবল জেলা সদর হাসপাতালের জেনারেটরটা একঘেয়ে যান্ত্রিক গোঙানি তুলে জানান দিচ্ছে যে জীবনের স্পন্দন এখনও টিকে আছে, লড়াইটা এখনও শেষ হয়নি। হাসপাতালের শতাব্দী প্রাচীন চুন সুরকির ব্রিটিশ আমলের বিল্ডিংটার টিনের চালে বৃষ্টির শব্দে মনে হচ্ছে যেন হাজার হাজার নুড়ি পাথর একসাথে আকাশ থেকে আছড়ে পড়ছে। এ এক বিরামহীন আর্তনাদ, যা থামার কোনো লক্ষণ নেই। হাসপাতালের দেওয়ালগুলো নোনা ধরে জরাজীর্ণ, শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে গন্ধে বাতাস ভারী। ঘড়ির কাঁটা রাত ৩টের ঘর পার হয়ে গেছে বহুক্ষণ, কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডে দিন আর রাতের কোনো তফাৎ নেই। বিশেষ করে আজকের রাতটা অন্যরকম, বড় বেশি ভারী, বড় বেশি করুণ। মৃত্যুর শীতল স্পর্শ যেন প্রতি মুহূর্তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। গতকাল বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলের গভীর খাদে পড়ে যাওয়ার পর থেকে এই হাসপাতালটি কার্যত এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেই বিকেল থেকে সাইরেনের শব্দ এক মুহূর্তের জন্যেও থামেনি। বাতাসে ফিনাইল, কড়া স্পিরিট, আয়োডিন, পচে যাওয়া আবর্জনা আর মানুষের টাটকা রক্তের এক উৎকট মিশ্রণ, যা এখানকার দেওয়ালের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। করিডরের মেঝেতে কাদা আর রক্তের ছাপ মারিয়ে যাতায়াত করছে অসংখ্য মানুষ। তাদের কান্না, হাহাকার, বুক চাপড়ানো আর্তনাদ আর স্ট্রেচারের চাকার শব্দে হাসপাতালের বাতাস ভারী হয়ে আছে। বাইরের ঝড়ের শোঁ শোঁ আওয়াজ আর ভেতরের মানুষের কান্নার রোলে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছে নরকের দরজা খুলে গেছে আজ এই মফস্বল শহরে। ডাক্তার অনির্বাণ রায় অপারেশন থিয়েটার থেকে মাত্র ১৫ মিনিট আগে বেরিয়েছেন। টানা ৮ ঘণ্টা দাঁড়িয়ে তিনি বিরামহীনভাবে ৩টে মেজর সার্জারি করেছেন, ২টো স্প্লিনেক্টমি আর একটা জটিল অর্থোপেডিক কম্পাউন্ড ফ্র্যাকচার। তার পরনের সবুজ ওটি ড্রেস আর সাদা অ্যাপ্রনটা জায়গায় জায়গায় কালচে রক্তের দাগে শক্ত হয়ে আছে, যেন যুদ্ধের পদক। চোখের নিচে কালির গভীর প্রলেপ। শরীরটা যেন আর চলতে চাইছে না। মেরুদণ্ডটা যন্ত্রণায় টনটন করছে, মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে কোমরে। পায়ের শিরাগুলো ফুলে উঠেছে দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকার ফলে, যাকে ডাক্তারি ভাষায় ভ্যারিকোজ ভেইন বলে। গত ২৪ ঘণ্টায় তার পেটে ঠিকমতো দানাপানি পড়েনি, কেবল কয়েক কাপ বিস্বাদ চা আর ২টো বিস্কুট ছাড়া। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু বিশ্রাম নেওয়ার বা জল খাওয়ার বিলাসিতা আজ তার নেই। ইমার্জেন্সি ওয়ার্ডে এখনও অন্তত ১২ জন রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর দুর্ভাগ্যবশত আজকের এই দুর্যোগপূর্ণ নাইট শিফটে তিনি একাই সিনিয়র সার্জন। বাকি যারা আছেন তারা সদ্য পাশ করা ইন্টার্ন। বইয়ের পাতার বিদ্যা তাদের আছে, কিন্তু জীবনের এই রূঢ় বাস্তবতার সামনে তারা অসহায়, কম্পমান। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই তাদের নেই। অনির্বাণ এক হাতে ঠান্ডা হয়ে যাওয়া কফি ভর্তি কাগজের কাপ আর অন্য হাতে পেশেন্ট চার্ট নিয়ে করিডর দিয়ে হাঁটছিলেন। তার হাঁটার ভঙ্গিতে চরম ক্লান্তির ছাপ থাকলেও চোখের দৃষ্টি ইস্পাতের মতো তীক্ষ্ণ। সেই দৃষ্টিতে ঘুম নেই, আছে কেবল জীবন বাঁচানোর এক আদিম জেদ, যা তাকে এই পেশায় টিকিয়ে রেখেছে। তিনি জানেন, আজকে রাতে যদি তিনি চোখের পাতা এক গড়েন, তাহলে কাল সকালে সূর্যের আলো দেখার সুযোগ পাবে না অনেকেই। ইমার্জেন্সি ওয়ার্ডের একেবারে কোনায় আলো আঁধারির মধ্যে ৩ নম্বর বেডে শুয়ে আছে বছর ৮ একটি মেয়ে, নাম রূপা। বাস অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই ঘটনাস্থলে মারা গেছে। মেয়েটি এখন আক্ষরিক অর্থেই অনাথ। তার গলার কাছে জানলার কাঁচের বড় একটি টুকরো ঢুকে শ্বাসনালী আর প্রধান রক্তনালীকে বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার পরনের গোলাপি ফ্রকটার রক্ত আর কাদার মিশ্রণে একাকার হয়ে কালো হয়ে গেছে।
ব্যান্ডেজ জুইয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মেঝেতে, তৈরি করছে এক লাল নকশা। অনির্বাণ কফির কাপটা নার্সিং স্টেশনের টেবিলে নামিয়ে রেখে দ্রুত পায়ে রূপার দিকে এগিয়ে গেলেন। মেয়েটির তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, বাতাস টানতে গিয়ে তার পাঁজরের হাড়গুলো বেরিয়ে আসছে। প্রতিটি শ্বাস যেন তার জীবনের শেষ সংগ্রাম। মনিটরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে আশঙ্কাজনকভাবে। এক অজানা ভয়ে সে অনির্বাণের অ্যাপ্রনের কোণাটা শক্ত করে চেপে ধরেছে। তার চোখে জল নেই, আছে কেবল পাথর হয়ে যাওয়া আতঙ্ক, যে আতঙ্ক মৃত্যুকে খুব কাছ থেকে দেখার। অনির্বাণ স্টেথোস্কোপটা কানে লাগিয়ে খুব মনোযোগ দিয়ে মেয়েটির বুকের শব্দ শুনতে লাগলেন। তার কপালে চিন্তার ভাঁজ গভীর হল। ক্যারোটিড আর্টারির খুব কাছ দিয়ে কাঁচটা ঢুকেছে। এখনই একটা মাইনার প্রসিডিওর না করলে ইন্টারনাল ব্লিডিং বন্ধ করা যাবে না এবং মেয়েটি হাইপোভলিউমিক শকে চলে যাবে। তিনি সিস্টারকে দ্রুত সুচার সেট, আর্টারি ফোরসেপ আর ইনস্ট্রুমেন্ট ট্রে রেডি করতে বললেন। তার সম্পূর্ণ মনোযোগ এখন রূপার গলার ওই 2 ইঞ্চির ক্ষতস্থানটার ওপর। পৃথিবীর আর কোনো কিছুই তখন তার কাছে অস্তিত্ব রাখে না। বাইরে প্রলয় আসুক বা ভূমিকম্প হোক, অনির্বাণের হাত একটুকু কাঁপবে না। তিনি জানেন এই মুহূর্তে তিনি ঈশ্বর নন, কিন্তু এই অসহায় মা বাবা হারা মেয়েটির কাছে তিনি ঈশ্বরের চেয়ে কম কিছু নন। ঠিক সেই সময়ই হাসপাতালের বাইরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সাইরেনের কর্কশ আওয়াজ বৃষ্টির গর্জনকে ছাপিয়ে হাসপাতালের কম্পাউন্ডে আছড়ে পড়ল। একটা দুটো নয়, অন্তত 5-6টা গাড়ির কনভয়। হেডলাইটের তীব্র নীল আর লাল আলোয় হাসপাতালের সামনের অন্ধকার চত্বরটা দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। গেটে নিরাপত্তারক্ষীদের হুড়োহুড়ি, বুটের ভারী শব্দ আর তারস্বরে হুটার, সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হল মুহূর্তের মধ্যে। মনে হলো যেন কোনো শত্রু সেনা আক্রমণ করেছে। ইমার্জেন্সি ওয়ার্ডের পুরনো কাঠের দরজাটা দড়াম করে খুলে গেল। 4 জন সশস্ত্র পুলিশ কনস্টেবল লাঠি উঁচি করে ঝড়ের বেগে ভেতরে ঢুকল। তাদের চোখে মুখে এক ধরনের আগ্রাসী ব্যস্ততা, যেন কোনো ভয়ঙ্কর অপরাধীকে ধরতে এসেছে। রেইনকোট থেকে জল ঝরছে তাদের, হাতে উদ্যত লাঠি। সরুন, সব সরে যান, রাস্তা ক্লিয়ার রাখুন, হটো সব। কনস্টেবলদের একজন চিৎকার করে উঠল। স্ট্রেচারে শুয়ে থাকা যন্ত্রণা কাতর রোগীদের আত্মীয়দের তারা একরকম ধাক্কা দিয়ে লাঠিপেটা করে সরিয়ে দিতে লাগল। স্যালাইনের স্ট্যান্ড পড়ে গেল ঝনঝন করে, ওষুধের ঠালি উল্টে গেল। সাধারণ রোগীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ ভয়ে সিটিয়ে গেছে। একজন বৃদ্ধা তার ছেলের ভাঙা পা আগলে ধরে ভয়ে কুঁকড়ে গেলেন, যেন পুলিশ তাকেই মারতে এসেছে। অনির্বাণ সেলাইয়ের সুতোটা হাতে নিয়ে সবেমাত্র রূপার ক্ষতের দিকে ঝুঁকেছেন। এই হইচই তার কানে গেলেও তিনি মাথা তুললেন না। তার হাত একটুকু কাঁপল না। চিকিৎসা বিজ্ঞানে তিনি শিখেছেন, ফোকাস নড়ে গেলেই জীবন নড়ে যায়। তিনি জানেন এই মুহূর্তে 1 সেকেন্ড সময় নষ্ট করা মানে রূপার জীবন থেকে কয়েক বছর কেড়ে নেওয়া। তিনি নিবিষ্ট মনে নিজের কাজ করে যেতে লাগলেন। পুলিশরাদের লাঠিপেটা করে তৈরি করা রাস্তা দিয়ে ইমার্জেন্সিতে প্রবেশ করলেন 3 জন ক্ষমতাভর ব্যক্তি। সবার প্রথমে যিনি, তার পরনে ধবধবে সাদা পায়জামা, তার ওপর কালো জহর কোট, চোখে সোনার ফ্রেমের চশমা, হাতে দামি রোলেক্স ঘড়ি, পায়ে চকচকে নাগরা জুতো। ইনি রাজ্যের প্রভাবশালী মন্ত্রী এবং এই জেলার মুকুটহীন সম্রাট জনাব রফিক আহমেদ চৌধুরী, ভিভিআইপি। তার অঙ্গুলি হেলনে জেলার ভাগ্য নির্ধারিত হয়, প্রশাসন ওঠা বসা করে। কিন্তু এই মুহূর্তে তার সেই রাজনৈতিক দম্ভের লেশমাত্র নেই। আছে কেবল এক গভীর আদিম আতঙ্ক। তার কোলে একটি 5-6 বছরের ফুটফুটে শিশু। শিশুটির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, আর মাঝে মাঝেই শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে প্রবল খিঁচুনিতে। রফিক সাহেবের পেছনেই হন্তধন্ত হয়ে ঢুকলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার সুমিত সেন এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট আইপিএস বিক্রম রাঠোর। তার পেছনে একগাদা গানম্যান, পিএ আর দলীয় কর্মী। গোটা হাসপাতাল যেন তাদের দখলে চলে গেছে। বৃষ্টির রাত হঠাৎ করেই ক্ষমতার এক কদর্য প্রদর্শনীতে পরিণত হয়েছে। রফিক সাহেব মাঝখানের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আর্তনাদ করে উঠলেন। ডাক্তার, এখানে সিনিয়র ডাক্তার কে আছো? আমার দাদু ভাই জুনায়েদ, ও নিঃশ্বাস নিতে পারছে না। শিগগির এসো। কেউ আছো? সব মরে গেছে নাকি? তার গলার স্বরে হুকুমের চেয়ে বেশি অসহায়তা, কিন্তু অভ্যাসবশত তাতে দম্ভ মিশে আছে। ওয়ার্ডে উপস্থিত 2 জন ইন্টার্ন ডাক্তার আর 3 জন নার্স ভয়ে তটস্থ হয়ে ছুটে এলেন। মন্ত্রীমশাই স্বয়ং দাঁড়িয়ে, তাদের হাত পা কাঁপছে। তারা কি করবে বুঝতে পারছে না। কিন্তু রফিক সাহেব তাদের দিকে তাকিয়েও দেখলেন না। তিনি অভিজ্ঞ কাউকে খুঁজছেন, যার ওপর ভরসা করা যায়। তার চোখ ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল ওয়ার্ডের এক কোণায়, যেখানে অনির্বাণ পেছন ফিরে একাগ্র মনে কাজ করে চলেছেন। এসপি বিক্রম রাঠোর পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে গেলেন। বিক্রম একজন দাপুটে আইপিএস অফিসার। তার নাম শুনলে জেলার অপরাধীরা কাঁপে। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে তার নাম ডাক আছে।
তার শরীরে খাঁকি উর্দি, কোমরে পিস্তল, মাথায় অশোকস্তম্ভ আঁকা টুপি। তিনি দ্রুত পায়ে অনির্বাণের পেছনে গিয়ে দাঁড়ালেন। তার বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। এক্সকিউজ মি ডক্টর। বিক্রমের গলায় আদেশের সুর, যা তিনি সচরাচর অধস্তনদের সাথে ব্যবহার করেন। মিনিস্টার স্যার এসেছেন। ওনার গ্র্যান্ডসনের অবস্থা ক্রিটিক্যাল। আপনি ইমিডিয়েটলি ওনাকে অ্যাটেন্ড করুন। দিস ইজ আর্জেন্ট। অনির্বাণ কোনো উত্তর দিলেন না। তিনি তখন রূপার ক্যারোটিড আর্টারির ঠিক পাশ দিয়ে যাওয়া একটা সূক্ষ্ম শিরা আটকাচ্ছেন। মাইক্রোসার্জারির মতো জটিল কাজ। 1 মিলিমিটার এদিক ওদিক হলে রক্তে ভেসে যাবে সব। বিক্রম অপমানিত বোধ করলেন। একজন সামান্য সরকারি ডাক্তার, যার বেতন তার ড্রাইভারের চেয়েও কম হতে পারে, সে জেলার এসপির কথা কানে তুলছে না। তার ইগোতে আঘাত লাগল। তিনি অনির্বাণের কাঁধে হাত রেখে সজোরে ঝাঁকুনি দিলেন। ডাক্তারবাবু, আপনি কি কালা? আমি এসপি রাঠোর কথা বলছি। কাজটা রাখুন এবং এদিকে আসুন, এক্ষুনি। অনির্বাণ এবার থেমে গেলেন। তিনি ধীরে ধীরে হাত থেকে ফরসেপটা নামিয়ে ট্রেতে রাখলেন। তারপর খুব শান্ত ভঙ্গিতে ঘুরে তাকালেন। তার মুখে মাস্ক, মাথায় ক্যাপ, চোখে মোটা ফ্রেমের চশমা, অ্যাপ্রন রক্তে মাখা। তিনি বিক্রমের চোখের দিকে সরাসরি তাকালেন। সেই দৃষ্টিতে কোনো ভয় নেই, বরং আছে এক অদ্ভুত শীতলতা, যা আগ্নেয়গিরির বিস্ফোরণের আগের মুহূর্তের মতো স্তব্ধ। ইমার্জেন্সি ওয়ার্ডের শোরগোল যেন হঠাৎ থমকে গেল। সবাই তাকিয়ে আছে এই অসম যুদ্ধের দিকে। একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অন্যদিকে এক ক্লান্ত রক্তমাখা ডাক্তার। অফিসার। অনির্বাণের গলা খুব নিচু কিন্তু স্পষ্ট, বরফের মতো ঠান্ডা। আমার কাঁধ থেকে হাতটা সরান। আমি এখন একটি জীবনদায়ী প্রসিডিওরের মাঝখানে আছি। আপনি আমাকে স্পর্শ করে আমার স্টেরিলিটি নষ্ট করেছেন। আপনি যদি আরেকবার আমাকে ডিস্টার্ব করেন আর আমার হাত কাঁপার কারণে এই মেয়েটি মারা যায়, তাহলে আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব, কাজে বাধা দেওয়া এবং অনিচ্ছাকৃত খুনের দায়। আইপিসি সেকশনটা আপনার আমার চেয়ে ভালো জানার কথা। গেট লস্ট। বিক্রম রাঠোর জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এভাবে কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে তা তার ধারণার বাইরে ছিল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার হাতটা আপনা আপনি নেমে গেল। ততক্ষণে ডিএম সুমিত সেন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন। তিনি আমলা, জানেন কোথায় গরম হতে হয় আর কোথায় নরম। তিনি অনির্বাণের কানের কাছে এসে নিচু গলায় দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, ডাক্তার রায়, আপনি কি বুঝতে পারছেন আপনি কার সাথে কথা বলছেন? ইনি রফিক চৌধুরী, ক্যাবিনেট মিনিস্টার। ওনার নাতির খুব হাই ফিভার থেকে কনভালশন হচ্ছে। এটা ন্যাশনাল নিউজ হয়ে যেতে পারে। আপনার ক্যারিয়ার, পেনশন, ট্রান্সফার সব ওনার এক কলমের খোঁচায় শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার লাইসেন্স বাতিল হোক? ওই পেশেন্টটাকে জুনিয়রদের বুঝিয়ে দিয়ে আপনি স্যারকে দেখুন। বি প্র্যাকটিক্যাল প্লিজ, নিজের পায়ে কুড়ুল মারবেন না। অনির্বাণ মাস্কটা একটু নামালেন। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোয়াল শক্ত। তিনি ডিএমের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, মিস্টার সেন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ট্রায়াজ প্রোটোকল নিশ্চয়ই সিভিল সার্ভিস পরীক্ষায় পড়েছিলেন। ইমার্জেন্সিতে ভিআইপি বলে কিছু হয় না, হয় মোস্ট ক্রিটিক্যাল পেশেন্ট। এই মেয়েটির গলার শিরা কেটে গেছে, অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। আমি একে এখন ছাড়লেও 2 মিনিটের মধ্যে মারা যাবে। আর মন্ত্রীমশায়ের নাতির যেটা হচ্ছে সেটা ফিব্রাইল কনভালশন, জ্বরের কারণে খিঁচুনি। এটা দেখতে ভয়ঙ্কর লাগে ঠিকই, কিন্তু সাধারণত প্রাণঘাতী নয় যদি ঠিক সময়ে সাপোজিটরি দেওয়া হয়। আমার জুনিয়ররা সেটা করতে সক্ষম। আমি ওদের ইনস্ট্রাকশন দিচ্ছি, দয়া করে প্যানিক ছড়াবেন না। এই কথাগুলো রফিক চৌধুরীর কানে গেল। তিনি আর ধরে রাখতে পারলেন না। নাতির নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা বুকে জড়িয়ে তিনি চিৎকার করে উঠলেন, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমাকে প্রোটোকল শেখাচ্ছ? আমি কে জানো? আমি চাইলে এক্ষুনি তোমাকে সাসপেন্ড করাতে পারি। এই হাসপাতাল আমি জ্বালিয়ে দিতে পারি। আমার নাতি এখানে মরে যাচ্ছে আর তুমি একটা রাস্তার ভিখারি মেয়ের চিকিৎসা করছো? তোমার এত বড় স্পর্ধা! আমি তোমাকে দেখে নেব। আজই তোমার শেষ দিন। কাল সকালে যদি তোমার ইউনিফর্ম থাকে তো আমার নাম রফিক চৌধুরী নয়। অনির্বাণ মন্ত্রীর দিকে একবার তাকালেন। তার চোখের ভাষায় কোনো পরিবর্তন হল না। তিনি আবার ঘুরে গিয়ে রূপার ব্যান্ডেজ বাঁধতে শুরু করলেন। কাজ করতে করতেই তিনি বললেন, স্যার, আপনি ভিভিআইপি হতে পারেন, কিন্তু এই হাসপাতালে শুয়ে থাকা প্রতিটি রোগী আমার কাছে ভিভিআইপি। মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন সে মন্ত্রীর নাতি আর অনাথ ভিখারি চেনে না। আমাকে আমার কাজ করতে দিন। সিস্টার রেখা, ওই বাচ্চাটির অক্সিজেন মাস্কটা ঠিক করে দিন এবং ডায়াজিপাম সাপোজিটারি দিন, আর কপালে জলপট্টি দিন। আমি আসছি। রফিক চৌধুরী রাগে কাঁপতে লাগলেন। এসপি, অ্যারেস্ট হিম, নেগলিজেন্স অফ ডিউটি। আমি সিএমওএইচকে ফোন করছি, হেলথ সেক্রেটারিকে ফোন করছি। এই ডাক্তারকে আমি জেলের ভাত খাওয়াবো। এক্ষুনি হাতকড়া পড়াও। এসপি বিক্রম রাঠোর নিজের পকেট থেকে ওয়াকিটকিটা বের করে সশব্দে অনির্বাণের টেবিলের উপর আছড়ে দিলেন। তার ইগোতে প্রবল আঘাত লেগেছে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, ডাক্তার রায়, দিস ইজ টু মাচ। আপনি এক্ষুনি মিনিস্টার স্যারের নাতিকে দেখবেন। দিস ইজ এন অর্ডার, নয়তো আমি আপনাকে হ্যান্ডকাফ পরাতে বাধ্য হব। পরের 1 ঘণ্টা ছিল যেন এক অলিখিত যুদ্ধ।
কেবিনের ভেতরে মৃত্যুর সাথে জীবনের লড়াই। অনির্বাণ লারিঙ্গোস্কোপ দিয়ে বাচ্চাটির শ্বাসনালী দেখার চেষ্টা করছেন, কিন্তু গলার ভেতরটা ফুলে এতটাই বন্ধ হয়ে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না। তিনি জানেন আর 1 মিনিটের মধ্যে টিউব ঢোকাতে না পারলে বাচ্চার ব্রেন ডেড হয়ে যাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম, জুনিয়ররা ভয়ে কাঁপছে। অনির্বাণ নিজের হাত স্থির করলেন, গভীর শ্বাস নিলেন, তারপর অন্ধের মতো অনুভবের ওপর ভরসা করে টিউবটা গলায় প্রবেশ করালেন। শ্বাসনালীতে বাতাস ঢোকার সেই পরিচিত শব্দটা শোনার পর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুরু হলো কার্ডিয়াক ম্যাসাজ, স্যালাইন পোষ, স্টেরয়েড ইনজেকশন। মনিটরের বিপ বিপ শব্দটা যেন অনির্বাণের হৃদস্পন্দনের সাথে মিশে গেছে। একসময় মনে হলো সব শেষ, পালস পাওয়া যাচ্ছে না, কিন্তু অনির্বাণ হাল ছাড়লেন না। তিনি সমানে পাম্প করে যেতে লাগলেন বাচ্চাটির বুক। তার হাতে এখন শুধু চিকিৎসা বিজ্ঞান নেই, আছে এক অলৌকিক ইচ্ছাশক্তি। বাইরে করিডোরে বিএম, এসপি এবং মন্ত্রী পায়চারি করছেন। কেউ কারো সাথে কথা বলছেন না, কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরের বৃষ্টির আওয়াজ। রফিক সাহেব অঝরে কেঁদে চলেছেন। তার মনে পড়ে যাচ্ছে একটু আগের ঘটনা। তিনি ডাক্তারকে হুমকি দিচ্ছিলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন, অথচ সেই ডাক্তারই এখন শেষ ভরসা। ইমার্জেন্সি ওয়ার্ডের পরিবেশ থমথমে, রোগীরা ভয়ে কুঁকড়ে আছে, নার্সরা পাথরের মতো দাঁড়িয়ে। অনির্বাণ এবার কাজ শেষ করলেন। গ্লাভস পরা রক্তমাখা হাত দুটো তুলে তিনি বিক্রমের দিকে এগিয়ে এলেন। তার চোখে কোনো ভয় নেই। মেডিকেল ইমার্জেন্সিতে এসপি বা ডিএমের অর্ডার চলে না অফিসার, চলে ক্লিনিক্যাল জাজমেন্ট। আপনি যদি আমাকে অ্যারেস্ট করতে চান করতে পারেন। এই নিন হাত করা পরান, কিন্তু মনে রাখবেন, এই মেয়েটি যদি পোস্ট অপারেটিভ কেয়ার না পায় এবং মারা যায়, তার দায় কিন্তু আপনার। আর আমি মিডিয়াকে জানাবো যে পুলিশ এবং প্রশাসন আমাকে জোর করে অপারেশন টেবিল থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। আপনি কি সেই দায়িত্ব নিতে রাজি আছেন? আইনি প্যাচ বিক্রম ভালোই বোঝেন। তিনি জানেন অনির্বাণ যা বলছেন তা যুক্তিযুক্ত। রোগী মারা গেলে এবং ডাক্তার যদি লিখিত দিয়ে যান যে পুলিশ তাকে চিকিৎসা করতে দেয়নি, তবে সেটা নিয়ে রাজ্যে তোলপাড় হবে। মানবাধিকার কমিশন, মিডিয়া সবাই হামলে পড়বে। বিক্রম দাঁতে দাঁত চেপে পিছিয়ে এলেন। ডিএম সুমিত সেন বুঝলেন জোর করে কাজ হবে না। তিনি রফিক সাহেবকে বললেন, স্যার প্লিজ শান্ত হন, ডাক্তার রায় কাজ শেষ করেই আসছেন। ততক্ষণে আমরা বাচ্চাটাকে পাশের ভিআইপি কেবিনে নিয়ে যাই। আমি সিভিল সার্জনকে ডেকেছি, তিনি এখনই এসে পড়বেন। রফিক সাহেব রাগে ফুসফুসে নাতিকে কোলে নিয়ে পাশের শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি কেবিনে ঢুকলেন। তার মনে তখন প্রতিশোধের আগুন। তিনি ঠিক করে ফেললেন সকাল হলেই এই উদ্ধত ডাক্তারের চাকরি তিনি খেয়ে ছাড়বেন, তাকে শেষ করে দেবেন। জুনিয়র ডাক্তাররা ভয়ে ভয়ে কেবিনে ঢুকল মন্ত্রীমশায়ের নাতিকে দেখতে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। অনির্বাণ বেসিনে ভালো করে হাত ধুলেন, আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন কাল সকালেই তার বদলির অর্ডার চলে আসবে, হয়তো কোনো দুর্গম পাহাড়ে বা সুন্দরবনের প্রত্যন্ত কোনো দ্বীপে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। কিন্তু তাতে তার কিছু যায় আসে না। রূপা মেয়েটা বেঁচে গেছে, তার পালস এখন স্টেবল, এটাই তার কাছে আসল পুরস্কার। এই মানসিক শান্তির দাম কোনো পোস্টিং দিয়ে বিচার করা যায় না। অনির্বাণ এক কাপ জল খেলেন, তারপর ভাবলেন একবার ভিআইপি কেবিনে গিয়ে দেখা দরকার। যতই হোক, বাচ্চাটার চিকিৎসা দরকার। ব্যক্তিগত অপমান তো চিকিৎসার পথে বাধা হতে পারে না। তিনি পেশাদারিত্ব ভুলতে পারেন না। কিন্তু কেবিনের দিকে পা বাড়াতেই ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো, ডাক্তার, ডাক্তার, সব শেষ হয়ে গেল। ও নড়ছে না কেন? ও নীল হয়ে যাচ্ছে কেন? রফিক চৌধুরীর গলা, সেই গলার স্বরে দম্ভ নেই, আছে শুধু তীব্র মৃত্যু ভয়। অনির্বাণ এক দৌড়ে কেবিনে ঢুকলেন। দৃশ্যটি ভয়াবহ। মন্ত্রীর নাতি জুনায়েদের শরীর নীল হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, গলার কাছে ঘর ঘর শব্দ হচ্ছে, মুখ ফুলে উঠেছে। জুনিয়র ডাক্তাররা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, তাদের হাত পা কাঁপছে। এসপি বিক্রম এবং ডিএম সুমিত সেন দুজনেই ফ্যাকাশে মুখে দেয়ালের সাথে সেঁটে দাঁড়িয়ে। অনির্বাণ কাউকে কিছু না বলে সোজা বাচ্চাটির কাছে গেলেন। পালস দেখলেন, একদম ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। গলার কাছে হাত দিয়ে দেখলেন শ্বাসনালী ফুলে ঢোল হয়ে গেছে, ঠোঁট ফুলে গেছে, গায়ে চাকা চাকা লাল দাগ। অ্যানাফাইলেকটিক শক! অনির্বাণ চেঁচিয়ে উঠলেন, কে কে কি ওষুধ দিয়েছে, কুইক! একজন জুনিয়র ডাক্তার কাঁপতে কাঁপতে বলল, স্যারেরা বলছিলেন জ্বর কমাতে, তাই প্যারাসিটামল ইঞ্জেকশন আর সাথে একটা সেফট্রিয়াক্সন অ্যান্টিবায়োটিক। ইডিয়েট, রাস্কলস! অনির্বাণ ধমক দিলেন, যা শুনে এসপি বিক্রমও চমকে উঠলেন। পেশেন্টের হিস্ট্রি না নিয়ে অ্যান্টিবায়োটিক? ওর ড্রাগ অ্যালার্জি আছে কিনা জানো? তোমরা ডাক্তার না কসাই? রফিক চৌধুরী কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন। হ্যাঁ, ওর পেনিসিলিন আর সেফালোস্কোরিন গ্রুপে অ্যালার্জি আছে, ছোটবেলায় হয়েছিল, কিন্তু আমি তো বলার সময় পেলাম না।
তোমরা শুধু হুকুম করছিলে আর আমার মাথায় কাজ করছিল না। আমি ভাবলাম ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি জ্বর কমবে। আমি নিজের হাতে নাতিকে মেরে ফেললাম। পরিস্থিতি পরিষ্কার। মন্ত্রীর দাপট আর পুলিশের ভয়ে জুনিয়র ডাক্তাররা নার্ভাস হয়ে হিস্ট্রি না নিয়েই ওষুধ কোষ করেছে। মন্ত্রী নিজেও ভুল করেছেন, আর তাতেই হিতে বিপরীত হয়েছে। বাচ্চাটা এখন মৃত্যুর দুয়ারে। অনির্বাণ আর কোনো কথা বাড়ালেন না। তার ভেতরের সেনাপতি সত্তা জেগে উঠল। তিনি চিৎকার করে বললেন, সিস্টার, অ্যাড্রেনালিন, ফাস্ট, 1:1000, আর হাইড্রোকর্টিসন 100 mg, এক্ষুনি। ইন্টুবেশন সেট রেডি করো, ল্যারিঙ্গোস্কোপ দাও, দেরি করবে না। এসপি বিক্রম সামনে এসে বললেন, কি হয়েছে ডাক্তারবাবু? সিরিয়াস কিছু? আমরা কি হেলিকপ্টার ডাকব? এয়ার অ্যাম্বুলেন্স? অনির্বাণ কাজ করতে করতে বাঘের মতো গর্জন করে উঠলেন, চুপ করুন, একদম চুপ। আপনাদের এই ভিআইপি কালচার, এই দাদাগিরি আর ক্ষমতার গরমের জন্য বাচ্চাটা আজ মরতে বসেছিল। আমার জুনিয়ররা ভয়ে হাত পা গুটিয়ে ভুল চিকিৎসা করেছে। হেলিকপ্টার আসার আগেই ও মারা যাবে। এখন যদি একে বাঁচাতে হয়, তবে আমাকে আমার মতো কাজ করতে দিন। এই রুম থেকে আপনারা সবাই বেরিয়ে যান। আউট, এভরিবাডি আউট। আই নিড স্পেস। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো। এসপি বিক্রম জীবনে বহু ক্রিমিনালকে ধমক দিয়েছেন, বহু দাঙ্গা সামলেছেন, কিন্তু আজ একজন নিরস্ত্র ডাক্তারের ধমকে তিনি মন্ত্রমুগ্ধের মতো পিছু হটলেন। তার হাত অজান্তেই লাঠিটা ছেড়ে দিল। ডিএম সুমিত সেন সবাইকে ইশারা করলেন বাইরে যেতে। রফিক সাহেব যেতে চাইলেন না। তিনি অনির্বাণের হাত খপ করে ধরলেন। সেই দম্ভ, সেই অহংকার আর নেই। আছে শুধু এক অসহায় দাদুর আরতি। তার চোখে জল, সাদা পাঞ্জাবি চোখের জলে ভিজে গেছে। ডাক্তার, আমাকে মাফ করে দাও। আমার দাদু ভাইকে বাঁচাও। আমি আমার সব ক্ষমতা, সব সম্পত্তি দিয়ে দেব। শুধু ওকে ফিরিয়ে দাও। ও আমার মরা মেয়ের একমাত্র স্মৃতি। ওকে ছাড়া আমি বাঁচব না। অনির্বাণ রফিক সাহেবের চোখের দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার কঠিন খোলসটা সরে গেল। তিনি নরম গলায় বললেন, বাইরে যান স্যার, প্রার্থনা করুন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি। ঈশ্বর সহায় থাকলে ও ঠিক হয়ে যাবে। রফিক সাহেবকে অনেক রকম জোর করেই বাইরে নিয়ে গেলেন সুমিত সেন। দরজা বন্ধ হয়ে গেল। তার পুলিশ, তার প্রশাসন, তার ক্ষমতা সব আজ ছোট জগন্নাথ। ভেতরে অনির্বাণ আর তার টিম লড়ছে। বাইরে বৃষ্টির দাপট কমে এসেছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে পূব আকাশে। হাসপাতালের করিডোরে ভিড় জমে গেছে। মন্ত্রীর অনুগামীরা ভিড় করেছে, কিন্তু কেউ টু শব্দ করছে না। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো হাসপাতালকে। সকাল 5:10। ভিআইপি কেবিনের দরজা খুলল। অনির্বাণ বেরিয়ে এলেন। তার মুখ ঘামে ভেজা, অ্যাপ্রন ও শৃঙ্খল, গলার স্টেথোস্কোপটা ঝুলছে। তিনি মাস্কটা নামালেন। রফিক চৌধুরী দৌড়ে এলেন, যেন প্রাণ ফিরে পেলেন। ডাক্তার, আমার ভাই। অনির্বাণ হাসলেন, এক অত্যন্ত ক্লান্ত কিন্তু বিজয়ী হাসি। বিপদ কেটে গেছে, শক রিভার্স করা গেছে, ও এখন ঘুমোচ্ছে। শ্বাসকষ্ট নেই, পালস নর্মাল। তবে 24 ঘন্টা কড়া অবজারভেশনে রাখতে হবে। আমি আইসিইউতে শিফট করার ব্যবস্থা করে দিয়েছি। রফিক চৌধুরী ধপ করে করিডোরের নোংরা বেঞ্চেই বসে করলেন। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডিএম সুমিত সেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এসপি বিক্রম পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। মনে হলো যেন তাদের সবার বুক থেকে পাথর নেমে গেল। অনির্বাণ কাউকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন নিজের চেম্বারের দিকে। শরীর আর দিচ্ছে না, এক কাপ চা খুব দরকার। ডাক্তার রায়, পেছন থেকে ডাকলেন এসপি বিক্রম, গম্ভীর গলা। অনির্বাণ দাঁড়ালেন, ঘুরে তাকালেন। বিক্রম এগিয়ে এসে শটান স্যালিউট করলেন অনির্বাণকে। পুলিশের কায়দায় নিখুঁত স্যালিউট। আশেপাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা অবাক হয়ে দেখল তাদের কড়া মেজাজের বস একজন সামান্য ডাক্তারকে স্যালুট করছেন। সরি স্যার, বিক্রম বললেন, গলায় স্পষ্ট বিনয়। কাল রাতে আমি আমার ক্ষমতার অপব্যবহার করেছিলাম। ইউনিফর্মের গরম দেখিয়েছিলাম। আমি ভেবেছিলাম ক্ষমতা মানে লাঠি আর বন্দুক, কিন্তু আজ বুঝলাম আসল হিরো উর্দি পরে ঘোরে না, অ্যাপ্রন পরে ঘোরে। ইউ আর আ রিয়েল ফাইটার। আপনার ওই ধমকটা আমার সারা জীবন মনে থাকবে। আপনি আমাকে আজ শিখিয়ে দিলেন ইউনিফর্মের চেয়ে ডিউটি বড়। ডিএম সুমিত সেনও এগিয়ে এলেন। তিনি অনির্বাণের হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিলেন। অনির্বাণবাবু, আমি লজ্জিত। প্রশাসনিক প্রধান হিসাবে আমার উচিত ছিল আপনাকে প্রোটেক্ট করা। উল্টে আমিই চাপ দিচ্ছিলাম। এই সিস্টেমের দাস হয়ে গেছি আমরা। কাল রাতে আপনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মেরুদণ্ড কাকে বলে। আপনি না থাকলে আজ একটা বিরাট ট্র্যাজেডি হয়ে যেত। আমি আজই আপনার সাসপেনশন লেটারটা ছিঁড়ে ফেলব, যেটা আমি মনে মনে ড্রাফট করছিলাম। অনির্বাণ ম্লান হাসলেন। স্যার, আপনারা আপনাদের ডিউটি করেছেন, ভিভিআইপি প্রোটোকল মেনটেন করা। আমি আমার ডিউটি করেছি, জীবন বাঁচানো। সমস্যাটা মানুষে নয়, সমস্যাটা আমাদের মানসিকতায়।
আমরা ভুলে যাই যে মন্ত্রীর নাতি আর ওই বাস অ্যাক্সিডেন্টের ওই অনাথ মেয়েটার রক্তের রং একই, আর যমরাজ কোনো প্রোটোকল মেনে আসেন না। এমন সময় রফিক চৌধুরী উঠে এন। তার চোখ লাল, চুল উচ্ছৃঙ্খল। তিনি ধীরে ধীরে অনির্বাণের কাছে এলেন। তারপর হঠাৎ করেই তিনি সোজা অনির্বাণের পায়ের কাছে ঝুঁকতে গেলেন। অনির্বাণ বিদ্যুবেগে কিছিয়ে গিয়ে তাকে ধরে ফেললেন। ছি ছি ছি, কী করছেন স্যার? আপনি বয়োজ্যেষ্ঠ, তার ওপর রাজ্যের মন্ত্রী, আমাকে পাপে ফেলবেন না। রফিক চৌধুরী অনির্বাণের হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। কাল রাতে আমি তোমাকে সাসপেন্ড করার হুমকি দিয়েছিলাম। আমি আমার ক্ষমতার বড়াই করেছিলাম। তোমাকে চিনতে পারিনি, অপমান করেছিলাম। কিন্তু যখন জমদুয়ারে দাঁড়িয়েছিলাম, তখন আমার পুলিশ, আমার ক্ষমতা, আমার ভোট ব্যাংক কেউ বাঁচাতে আসেনি। বাঁচালে তুমি, যাকে আমি তুচ্ছ করেছিলাম। তুমি মানুষ নাও ডাক্তার, তুমি দেবতা। তিনি একটু থামলেন, নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, আমি জানি তোমার মতো সৎ অফিসারদের আমরা টিকতে দিই না, কিন্তু আমি কথা দিচ্ছি, এই জেলায় যতদিন তুমি থাকবে কেউ তোমার কাজে নাক গলাবে না। আর ওই বাস অ্যাক্সিডেন্টের মেয়েটি, যার চিকিৎসার জন্য তুমি আমার মুখের ওপর কথা বলেছিলে, তার সমস্ত চিকিৎসার খরচ, পড়াশোনার দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম। এটা আমার প্রায়শ্চিত্ত। অনির্বাণ বললেন, ধন্যবাদ স্যার, আপনার এই মহানুভবতা মেয়েটার জীবন বদলে দেবে। তবে আমার নিজের জন্য একটা ছোট অনুরোধ আছে। রফিক সাহেব উৎসুক হয়ে বললেন, বলো, যা চাইবে, প্রমোশন, ট্রান্সফার, বিদেশে পোস্টিং, তুমি শুধু বলো, আমি এক্ষুনি অর্ডার সই করব। অনির্বাণ জানলা দিয়ে ভোরের আকাশের দিকে তাকালেন। মেঘ কেটে গিয়ে সোনালি রোদ উকি দিচ্ছে। তারপর বললেন, স্যার, ওসব কিছু না। আসলে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের এসিটা গত 6 মাস ধরে খারাপ। এই ভ্যাপসা গরমে রোগীদের খুব কষ্ট হয়, ক্ষত শুকোতে চায় না, ইনফেকশন বাড়ে। আর জীবনদায়ী ওষুধের সাপ্লাইটা গত 2 মাস ধরে অনিয়মিত। ওটা যদি একটু দেখেন, তাহলে গরিব মানুষগুলো খুব উপকৃত হয়। আমার কিছু চাই না, আমি যা আছি ভালো আছি। রফিক, ডিএম এবং এসপি তিনজনেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। লোকটা নিজের জন্য কিছুই চাইল না। যে লোকটা আজ মন্ত্রীর কাছ থেকে যা খুশি তাই চাইতে পারত, সে চাইল হাসপাতালের এসি আর ওষুধ। তাদের মনে হলো এই মানুষটির উচ্চতা তাদের সবার চেয়ে অনেক বেশি। তাদের ক্ষমতা, তাদের পদমর্যাদা এই নিঃস্বার্থ মানুষটির সামনে বড়ই ম্লান, বড়ই ক্ষুদ্র। সকাল 7টা, হাসপাতালের ক্যান্টিন। অনির্বাণ বসে চা খাচ্ছেন। বিস্কুটটা চায়ে ডোবাতেই ভেঙে পড়ে গেল। তিনি আপন মনেই হেসে ফেললেন। জীবনটাও তো এরকমই, একটু বেশি চাপ পড়লে ভেঙে যায়, কিন্তু আবার জুড়ে নেওয়াও যায় যদি সঠিক কারিগর থাকে। উল্টো দিকের চেয়ারে এসে বসলেন এসপি বিক্রম, হাতে 2 কাপ চা। তিনি এখন আর এসপি নন, যেন অনির্বাণের বন্ধু। ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করব? বিক্রম বললেন, বলুন। আপনি সত্যিই চিনতে পারেননি নাকি না চেনার ভান করেছিলেন? অনির্বাণ চায়ের কাপে চুমুক দিয়ে জানলার বাইরে তাকালেন। বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, ঝলমলে রোদ উঠেছে। গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে হীরের মতো। অফিসার, অনির্বাণ ধীর গলায় বললেন, মেডিকেল কলেজে যখন হিপোক্রেটিক ওথ বা শপথ নিয়েছিলাম, তখন আমাদের শেখানো হয়েছিল রোগীর কোনো ধর্ম নেই, জাত নেই, রাজনৈতিক পরিচয় নেই। অপারেশন টেবিলে যখন কেউ শুয়ে থাকে, সে শুধুই একটা শরীর, যার প্রাণটা বাঁচাতে হবে। রফিক সাহেবকে আমি টিভিতে দেখেছি, চিনি, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে তিনি ভিভিআইপি ছিলেন না, ছিলেন একজন ডিস্টার্বিং এলিমেন্ট, যে আমার অন্য এক রোগীর প্রাণ সংশয় ঘটাচ্ছিল। আমি যদি তখন মন্ত্রী মশাইকে স্যালিউট করতে যেতাম, রূপা মেয়েটা মারা যেত। আমি রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না। বিক্রম মাথা নাড়লেন, চোখে মুগ্ধতা। আপনার গাটস আছে মানতে হবে। আমার 15 বছরের আইপিএস সার্ভিসে এমন মেরুদণ্ড খুব কম দেখেছি। সবাই তো তেল মারতে ব্যস্ত। আপনি ভয় পান না? সাহস নয় অফিসার, এটা ক্লান্তি। অনির্বাণ হাসলেন, কিন্তু সেই হাসিতে বিষাদ আছে। সিস্টেমের সাথে লড়তে লড়তে আর মানুষের মৃত্যু দেখতে দেখতে ভয়টা মরে গেছে। সাসপেন্ড হলে হব, ট্রান্সফার হলে হব, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবো না, এটা হতে দিতে পারি না। উর্দির নিচে মানুষ থাকে, অ্যাপ্রনের নিচেও মানুষই থাকে, শুধু আমরা মাঝে মাঝে সেটা ভুলে যাই। খানিক দূরে দাঁড়িয়ে ডিএম সুমিত সেন দেখছিলেন দৃশ্যটা। তিনি পকেটে হাত দিয়ে একটি কাগজ অনুভব করলেন। আজ সকালে অনির্বাণের সাসপেনশন অর্ডার টাইপ করার কথা ছিল। তিনি মনে মনে ঠিক করলেন, অফিসে গিয়েই সেই ফাইলটা ছিঁড়ে ফেলবেন। এই জেলা, এই দেশ, এমন অনির্বাণদের বড় বেশি প্রয়োজন। অনির্বাণ উঠে দাঁড়ালেন। চলুন অফিসার, ডিউটি শেষ, এবার বাড়ি গিয়ে একটু ঘুমাবো, আবার রাতে ডিউটি আছে, আজ অনেক পেশেন্ট। অনির্বাণ হাসলেন। মলিন অ্যাপ্রনটা কাঁধে ফেলে হাসপাতালের গেটের দিকে হাঁটতে শুরু করলেন। তার হাঁটার মধ্যে কোনো দম্ভ নেই, কোনো অহংকার নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি, এক তৃপ্তি। পেছনে দাঁড়িয়ে 3 ক্ষমতাবান ব্যক্তি, একজন মন্ত্রী, একজন জেলা শাসক এবং একজন পুলিশ সুপার, চেয়ে রইলেন সেই সাধারণ মানুষটির দিকে।
তাদের গাড়ির মাথায় নীল বাতি আছে, কাঁধে তারা আছে, ফাইলে সই করার অসীম ক্ষমতা আছে। তারা চাইলেই হাজার হাজার মানুষের ভাগ্য বদলে দিতে পারেন, কিন্তু ওই সাধারণ ডাক্তারটির কাছে যা আছে তা তাদের কারোর নেই। জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আর সত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর স্পর্ধা। সেদিন সারা শহরে রটনা হল, ডাক্তার অনির্বাণ রয় মন্ত্রীমশাইকে পাত্তা দেননি। কেউ বলল তিনি অহংকারী, কেউ বলল তিনি পাগল, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই বাচ্চা মেয়েটির মা জানে ডাক্তারবাবু ভগবান। আর মন্ত্রীর নাতি বড় হয়ে জানবে তার দাদুর ক্ষমতার চেয়েও বড় শক্তি ছিল এক ডাক্তারের জেদ। ক্ষমতা যেখানে শেষ হয়, কর্তব্য সেখান থেকেই শুরু হয়। নীল বাতির ঝলকানি ক্ষণস্থায়ী, কিন্তু স্টেথোস্কোপের আড়ালে থাকা হৃৎস্পন্দন শাশ্বত।